ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টার ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম। তোমাদের ফোর্থ সেমিস্টার আজকে একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্ন, 10 অথবা 5 যে কোনোভাবেই আসতে পারে, তাই আমি 10 মার্কসের বেশি করে দিয়ে রাখলাম। তোমাদের একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বিভিন্ন দিক বা বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বিভিন্ন সেমিস্টারে প্রশ্নটি রিপিট হয়, আবার প্রশ্নটি অনেক খুব ইম্পর্টেন্ট বলতে গেলে। ঠিক আছে, তোমাদের এই প্রশ্নটির অ্যান্সারটি আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তাই যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা খাতায় দেখে নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই নোট ডাউন করে নাও। তাই আর বেশি দেরি করছি না, তো সরাসরি তোমাদের মূল ভিডিওতে আসছি। প্রশ্নটি দেখো, প্রশ্নটি হচ্ছে জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। আবার অনেক সময় তোমাদের প্রশ্ন আসে জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, এর মধ্যেই সমস্ত অ্যান্সার রয়েছে, তোমরা দেখে নোট ডাউন করে নিল। অ্যান্সারটি বলছি দেখো, জ্ঞান মানে হচ্ছে আলো বা যুক্তি, আর দীপ্তমান হচ্ছে প্রজ্বলিত বা উদ্ভাসিত। আবার স্বৈরাচারী মানে হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে রাজা সর্বাত্মক ক্ষমতার অধিকারী। তিনি কারো কাছে কোনো কাজের জন্য দায়ী নয়। রাজার জন্য জনগণ, জনগণের জন্য রাজা নয়। রাজারা ঐশ্বরিক ক্ষমতার বিশ্বাসী। তাই জ্ঞানদীপ্ত স্বৈরাচার হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে রাজা বা বাদশাহ বা শাসক, যিনি নিজে স্বৈরাচারী হয়েও তিনি জ্ঞান বা যুক্তির আলোকে আলোকিত এবং সর্বদা প্রজা কল্যাণে নিবেদিত। এটা হচ্ছে জ্ঞানদীপ্ত স্বৈরাচার কী জিনিসটা ভূমিকাতে দিলাম। তারপরে প্যারাটি দেখো কী রয়েছে। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইউরোপের একাধিক শাসক নিজ রাজ্যের সংহতি সাধন ও প্রশাসনকে কার্যকরী করে তোলার জন্য রাষ্ট্রের আধুনিকীকরণের উদ্দেশ্যে কিছু অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই শাসকদের শাসনকে বলা হয় জ্ঞানদীপ্ত স্বৈরাচার। জ্ঞানদীপ্তির সবচেয়ে বড় দিক হচ্ছে সব বিষয়ে যুক্তিবাদের প্রাধান্য মেনে নেওয়া। এই সময় দার্শনিকেরা মত প্রকাশ করেন যে সব কিছুর পেছনে নিয়ম বা যুক্তি কাজ করে। প্রকৃতি নিজেই নিয়ম মেনে চলে, তাই মানব সমাজ, রাষ্ট্র বা রাজা প্রকৃতির অধীনে। এর পরবর্তী প্যারাটি দেখো কী রয়েছে। ফরাসি চিন্তাবিদ মন্তেস্কু, রুশো, ভলতেয়ার প্রমুখের দৃষ্টিতে জ্ঞানদীপ্তের যুগটি ছিল আলোকিত শতাব্দী। তোমাদের অনেক সময় কিন্তু শর্ট প্রশ্ন আছে, একজন জ্ঞানদীপ্ত দার্শনিকের নাম লেখো। তাহলে তোমাদের মন্তেস্কু, রুশো, ভলতেয়ার যে কোনো একজনের নাম লিখলেই হবে। ঠিক আছে, তোমরা লং প্রশ্ন যদি খুঁটিয়ে পড়তে পারো ওইখান থেকে অনেক শর্ট প্রশ্ন পেয়ে যাবে। তাই তোমার শর্ট প্রশ্ন ভালো করে পড়তে হলে কিন্তু লং প্রশ্নগুলোও খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, তারপরে দেখো কী রয়েছে। বুদ্ধি ছিল এই শতকের প্রভু ও বুদ্ধির অস্থি ইউরোপে সৃষ্টি করেছিল এক বিচিত্র বর্ণচ্ছটা। তাই জ্ঞানদীপ্তির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বুদ্ধি ও মননের স্বচ্ছতা, যা মানবিক চেতনাকে উদ্দীপিত করে। জ্ঞানদীপ্তির আরেকটি বৈশিষ্ট্য হলো মানবতাবাদ ও ধর্ম সম্পর্কে সন্নিগ্ধতাবাদ তথা ধর্মীয় আচার আচরণের বিরোধিতা। এরা মানুষের ধর্মের নিগড়ে বাঁধার বিরোধী ছিল। ঠিক আছে, তিনটি প্যারা বলে দিলাম। এবার চতুর্থ প্যারাটি দেখো কী রয়েছে। জ্ঞানদীপ্তির যুগে ইউরোপের শাসক ও শাসিকাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফেডারিক, রাশিয়ার রানী দ্বিতীয় ক্যাথারিন, অস্ট্রিয়ার রাজা দ্বিতীয় জোসেফ প্রমুখ। এখানেও তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন বেরিয়ে যাবে। দেখো, তোমাদের অনেক সময় প্রশ্ন আছে একজন জ্ঞানদীপ্ত শাসকের নাম লেখো। ঠিক আছে, তাহলে কী লিখবে তোমরা? প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফেডারিক বা দ্বিতীয় জোসেফ, যে কোনো একজনের নাম লিখলেই হবে। তারপর দেখো কী রয়েছে। বার্নার্ড লিখেছেন ইউরোপীয় শাসকবর্গের মধ্যে জ্ঞানদীপ্তির সমস্ত লক্ষণগুলি প্রকাশ পেয়েছিল। তাদের শাসন ছিল নিঃসন্দেহে জ্ঞানদীপ্ত স্বৈরাচার। জোসেফ বলেছিলেন, আমি দর্শনকে সাম্রাজ্যের আইন প্রণয়নকারী করেছি। দর্শনের প্রভাবে অস্ট্রিয়ার পরিবর্তন ঘটবে বলে তিনি আশা করেছিলেন। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের যে সমস্ত জিনিসগুলো আমি হাইলাইটস করেছি অবশ্যই তোমরা সেই সমস্ত জিনিসগুলো হাইলাইটস করবে, কারণ পরীক্ষকদের দৃষ্টি আকর্ষণ করলে তোমরা তাহলেই কিন্তু বেশি বেশি নাম্বার পাবে। অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা হাইলাইটস করবে। এরপরে প্যারা দেখো কী রয়েছে। অষ্টাদশ শতকে দার্শনিক ও আলোকিত শাসকদের আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল রোমান ক্যাথলিক চার্চ। মুক্তপন্থী অর্থনীতি, চার্চ সংস্কার, শিক্ষা সংস্কার সর্বক্ষেত্রে এই চার্চ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সাম্প্রতিককালে ঐতিহাসিকদের একাংশ মনে করেন যে জ্ঞানদীপ্তির অন্যতম ভিত্তি ছিল যুক্তিবাদ এবং প্রধানত এর ফলে মানুষ কুসংস্কার মুক্ত দৃষ্টিভঙ্গির সাহায্যে ভূ সমস্যার মোকাবিলা করতে সক্ষম হয়েছিল। এটাই ছিল জ্ঞানদীপ্তির সামাজিক ভিত্তি। তারপর দেখো কী রয়েছে। সমকালীন বৈজ্ঞানিক অগ্রগতি,
বিশেষত মুদ্রণযন্ত্রের আবিষ্কার জ্ঞানদীপ্তির প্রসারে সহায়তা করেছিল। অতঃপর এই নতুন দর্শনের অন্যতম প্রচারের হাতিয়ার রূপে আবির্ভূত হয়েছিল পুস্তক, সংবাদপত্র, সাময়িকপত্র এবং প্রচার পুস্তিকা। এছাড়া নানা প্রকার আলোচনা সভা, সাল, সোসিয়েতে এবং রাজনৈতিক ক্লাব এই নব্য দর্শনের প্রসারে সাহায্য করেছিল। মুষ্টিমেয় শিক্ষিত অভিজাত শ্রেণীর সামাজিক পরিধির বাইরে বহু শিক্ষিত সাধারণ মানুষ এই নতুন মতাদর্শের আলোয় আলোকিত হয়েছিল। তারপরে দেখো কি রয়েছে, জ্ঞানদীপ্তির যুক্তিবাদী দর্শনের প্রভাব পড়েছিল রাজনীতি, সমাজ, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির ওপর। এই দর্শনের বক্তব্য হলো মানুষ যুক্তির মাধ্যমে উন্নততর স্তরে পৌঁছাতে পারে, ঈশ্বরের ইচ্ছাই নয়। আলোকিত যুগে প্রকৃতি ও প্রাকৃতিক নিয়মের চর্চা নতুন আকার নিয়েছিল। দেকার্ত ও নিউটন এই জ্ঞানদীপ্তির দর্শনকে প্রভাবিত করেন। এরা শুধু বিজ্ঞান নয়, সমাজ বিজ্ঞানকেও প্রভাবিত করেন। এর প্রভাবে শিল্প ও সাহিত্যেরও পরিবর্তন ঘটে। জ্ঞানদীপ্তির যুগে দার্শনিকরা শাসন, সমাজ, আইন, বিচার সর্বক্ষেত্রে পরিবর্তনের কথা বলেছিলেন। ঠিক আছে, তারপর দেখো কি রয়েছে, জ্ঞানদীপ্তির অনুসারীদের মধ্যে বিশ্বাস জন্ম থাকে যে মানবজাতি যুক্তিবাদের মাধ্যমে উন্নতির পথে অগ্রসর হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবে। উন্নততর ব্যক্তি জীবন ও সমাজ জীবনের আশা চিন্তাশীল ও শিক্ষিত মানুষকে ভবিষ্যৎ দিনের প্রতি আগ্রহী করে তুলবে। পরিশেষে বলা যায়, জ্ঞানদীপ্ত স্বৈরাচারী ধারণা অনুযায়ী প্রজাবর্গের হিত সাধনই ছিল শাসকবর্গের প্রধান উদ্দেশ্য। যুক্তিবাদ ও দার্শনিকদের দ্বারা প্রভাবিত হলেও জ্ঞানদীপ্ত স্বৈরাচারীগণ জনসাধারণকে রাষ্ট্রীয় শাসনকার্যে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। শাসনকার্যের ব্যাপারে জনসাধারণের গুরুত্বকে তারা স্বীকার করতেন না। তাহলে তোমাদের 10 মার্কস অথবা 5 মার্কসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করে দিলাম। অবশ্যই তোমরা খাতা থেকে নোট ডাউন করে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু 90% চান্স আছে এই প্রশ্নটি তোমাদের এক্সামে আসবে, হয় 5 কিংবা 10। তাই আমি বড় হিসেবে একটু দিয়ে রাখলাম, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী পড়ে নাও। তোমাদের যদি 5 মার্কসের প্রশ্ন আসে তাহলে অবশ্যই 250 শব্দের মধ্যে লিখবে, আর যদি 10 মার্কসের প্রশ্ন চলে আসে তাহলে 500 শব্দের মধ্যে লিখবে। তাই আর বেশি দেরি করছি না, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।